ওয়েলকাম সবাইকে ডাগ আউট ডিসকাশনের আর এক নতুন এপিসোডে। আমরা আবার বাংলাতে করছি। আর বাংলাতে করার একটা কারণ আছে, কারণ ডার্বি, সাউথ এশিয়ার সব থেকে বড় ডার্বি, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, 19 তারিখ কালিঙ্গা সুপার কাপ ভুবনেশ্বরে হতে চলেছে। অ্যান্ড আজকে আমাদের সাথে তিনজন খুব ভালো, মানে আর কি বলবো, মানে খুব এক্সাইটিং গেস্ট আছে। আমি ভীষণ এক্সাইটেড আজকে। সবার আগেই আমি ইন্ট্রোডিউস করব রিজার্ভ বেঞ্চ অফিসিয়ালের শুভঙ্কর দাসকে। যারা আপনারা ইউটিউবে ফুটবল রেগুলারলি আপডেটস নেন, তারা সবাই শুভঙ্করকে চেনেন। ও আমাদের আজকে ফুটবলের ব্যাপারে অ্যানালিসিস করবে। তার সাথে আছে মেরিনার্স বেস ক্যাম্পের রাহুল বিশ্বাস। আর তার সাথে আছে ইস্ট বেঙ্গলের সাপোর্টার সৌমরু। ওয়েলকাম সবাইকে। কেমন আছো তোমরা? থ্যাংক ইউ। থ্যাংক ভালো ইউ। ভালো, খুব থ্যাংক ইউ, ভালো। ভালো আছি। বিন্দাস। হ্যাঁ। থ্যাংক ইউ। কতটা এক্সাইটেড ডার্বি নিয়ে? মারাত্মক। টা- অ্যাট লাস্ট আইএসএল হুম। এর ডার্বিটা তো হলো না। এই ডার্বিটা হ্যাঁ। হচ্ছে, তো ভীষণ এক্সাইটেড। লাস্ট ডুরান্ড কাপে মোহনবাগান জিতেছিল ইস্ট বেঙ্গলকে হারিয়ে। তো দেখা যাক এবারে কি হয়, কিছু বলা যাবে না এত তাড়াতাড়ি, কারণ দুটো টিম এখন হেড টু হেড আছে। তো লেটস সি। বাট এক্সাইটিং ম্যাচ হবে, এটা শিওর। একদম খুব কম্পিটিশন হবে, ভালো। দেখা যাক। হ্যাঁ, একদম একদম রাহুলের সাথে আমি একদম একমত। কারণ এই একটা ম্যাচে যেটা বলা যায় না, মানে পেপারে যেই টিমই ওপরেই থাকুক, কিন্তু বলা যায় না মাঠে কোন টিম মেরে দেবে, কিচ্ছু বলা যায় না। তাই না একদম। শুভঙ্কর? হ্যাঁ, একদমই তাই। ব্যাপারটা হচ্ছে ডার্বি মানেই ওরা মানে পুরোটাই মাঠের ওপর ডিপেন্ড করে। তবে মানে এইবারে ডার্বিটার ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যে এর আগে করোনার সময় যে ডার্বিটা হতো বা লকডাউনের সময় যে ডার্বি গুলো হতো সেগুলোতে গোয়াতে হতো, কোনো দর্শক ছিল না। তারপরে কিন্তু যে ডার্বি গুলো হচ্ছে সেগুলো সবকটাই কলকাতায়। তো এই ফর দি ফার্স্ট টাইম এই ডার্বিটা আবার কিন্তু কলকাতার বাইরে হচ্ছে, বাট নর্মাল সিচুয়েশন। তো যা খবর তাতে দুটো টিমেরই কিন্তু প্রচুর সাপোর্টার, তারা কিন্তু বাস ভাড়া করছে, কেউ ট্রেনে অলরেডি টিকিট কেটে চলেও গেছে, মানে যাচ্ছে আগামীকাল পৌঁছবে এরকমও। তো কলকাতাতে হলে ডার্বি মানে পুরো ভরা গ্যালারি যেটা হয় বা যে সিচুয়েশনটা ক্রিয়েট হয় সেটা কলিঙ্গতে কতটা হবে সেটা এক নম্বর প্রশ্ন। আর দু নম্বর কথা হচ্ছে যে মানে আমরা যদি দুটো টিমের মধ্যে দেখি, দুটো টিমই কিন্তু লাস্ট গেমটা জিতেছে এবং বলা যেতে পারে ডমিনেটিং। হয়তো এক গোল খেয়েছে, দুজনই 2-1 জিতেছে, কিন্তু ডমিনেট করেই খেলেছে। বাট একটাই জায়গা যেটা বলার সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের যদি মানে দুটো টিমের যদি তুই মানে হেড টু হেড অ্যানালিসিস করিস, মানে দুটো টিমের মধ্যে এই মুহূর্তে মানে শুধু জয় দিয়ে নয়, অল ওভার, তাহলে যেটা সেটা হচ্ছে মোহনবাগানের অনেক প্লেয়ার কিন্তু ইন্টারন্যাশনাল ডিউটিতে বাইরে, অর্থাৎ জাতীয় দলের একদম। সঙ্গে রয়েছে। ফলে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাকলগিং হতে পারে। ডিসঅ্যাডভান্টেজ কারণ আছে। তার হুম। ডিসঅ্যাডভান্টেজ, তার মধ্যে চোট আছে, দুটো তিন থেকে তিনটে প্লেয়ারের চোট রয়েছে। তো এই সবটা কাটিয়ে কি সিচুয়েশন দাঁড়াবে সেটাও বলার। আবার ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা নেই, পুরো টিমটাই প্রায় হাতে রয়েছে। প্লাস ইস্ট বেঙ্গলের যেটা অ্যাডভান্টেজ, যেটা মানে আমি আমি নিজেও লেখালেখি করছিলাম যে কার্লোস কুয়াদ্রাত আর কনস্ট্যান্টাইনের মধ্যে যদি ডিফারেন্স আমরা ধরার চেষ্টা করি, তাহলে কনস্ট্যান্টাইন জাস্ট ম্যাচটা বাঁচাতে নামতেন হয়তো, আমাদের মানে দেখে মনে হতো, বাট কুয়াদ্রাত কিন্তু জিততে হুম। নামেন। তো জিততে নামে। এই যে একটা ব্যাপার আছে, এই মোরাল মোরালিটি কিন্তু গোটা টিমের মধ্যে কাজ। ফলে এইরকম একটা সময় যেখানে মোহনবাগান একটু কমজোরি, বেস্ট টাইম টু অ্যাটাক। মানে দেবব্রত সরকার বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভিডিওটা, যে এটা মস্তানি করার একটা মানে তিনি যেদিন সেদিন যে মস্তানি করবে সেই জিতবে। আবার মোহনবাগানের মানে তার উত্তরে দেবাশিস দত্ত বলেছেন যে যে টিমটার অনেক প্লেয়ার ইন্টারন্যাশনাল ডিউটিতে গেছে, যে টিমটার অনেকে চোটে, তো সেই টিমে যদি মস্তানির উপর না মানে সেই টিমটার উপর যদি মস্তানি দেখা না বলে তো কার উপর দেখা। তো মানে মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতেই লড়াই, ফলে এক্সাইটমেন্ট তো বাড়ছেই। আর তো মানে 24 আওয়ার্স, বিকজ এখন 12টা 13 বাজে, তো এসেই গেছে। একদম একদম একদম। আর সৌম্যরূপের কাছে আমি আসবো। শুভঙ্কর হুম। যেটা বললো, মানে ইস্ট বেঙ্গলের হয়তো একটু এজ বেশি আছে, হয়তো অ্যাডভান্টেজটা একটু বেশি। তুমি কতটা মানে একদম এগ্রি করছো? এটা ডার্বি সবসময় 50-50 হয়। মানে মাঠের পেপারে যাই হোক না কেন, ডার্বি সবসময় 50-50 হয়। আমরা ডুরান্ড কাপের প্রথম ম্যাচেও দেখেছিলাম যে মোহনবাগান মানে সাপোর্টাররা, মোহনবাগান সাপোর্টাররা ভেবেছিল 4 গোল 5 গোল, মানে অনেক গোলের একটা, মানে ইস্ট একদম। বেঙ্গল টিম হ্যাঁ। তখন সেভাবে হুম। প্রিপেয়ার ছিলই না আর কি। তারপর আলটিমেটলি 1 গোল হলেও আর কি সেই ম্যাচটা ইস্ট বেঙ্গল বার করে নিয়ে যায়। সিমিলারলি এখন যে এখানে আমরা আছি, এখন বলা হচ্ছে ইস্ট বেঙ্গল টিম মোহনবাগানের থেকে অনেকটা এগিয়ে আছে, কিন্তু আমি সেটা মানতে নারাজ। কারণ মোহনবাগান টিম কিন্তু 6খানা ফরেনার্সই কিন্তু নামাতে পারবে কিন্তু, ঠিক আছে। এখন সুপার কাপে কিন্তু নিয়ম আছে, টোটাল 6খানা ফরেনার্স কিন্তু নামানোর সুযোগ আছে, যখন 6খানা ফরেনারই নামাবে। আর মোহনবাগান টিমে দেখতে গেলে বাকি যারা প্লেয়ার আছে সব ইয়াং প্লেয়ার, ঠিক আছে, স্পিডি ইয়াং প্লেয়ার। এবার
ইস্টবেঙ্গল যখন হায়দ্রাবাদের সাথে খেলেছিল, আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু ভালোই স্ট্রাগল করেছিল হায়দ্রাবাদের বাচ্চা বাচ্চা ছেলেদের আগেনস্টে, স্পিডে, পেসের আগেনস্টে বেশ ভালোই স্ট্রাগল করেছিল। বোথ ইস্টবেঙ্গল প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার্সরা আর ফরেন প্লেয়াররা সব স্পিডের আগেনস্টে স্ট্রাগল করেছিল। তো যদি মোহনবাগান যদি ওদের এই বাচ্চা ট্যালেন্টের প্লেয়ারকে সেভাবে ইউজ করতে পারে, প্লাস ওদের ছখানা ফরেনার প্লেয়ার তো আছেই, তো এরা যদি আগেনস্টে যদি ভালো খেলতে পারে, ওদের দিন যদি থাকে, তো অবশ্যই ম্যাচটা বার করে নিয়ে যেতে পারে। স্লাইট এজ আমি বলবো একটাই, যে এই ম্যাচ যদি ইস্ট বেঙ্গল ড্র করে তো বেরিয়ে যেতে পারে। বাদ বাকি আমার কোনো এজ দেখছি না, ম্যাচটা পুরো একদম 50-50 ম্যাচ, একদম পুরো মাঠেই যা হবে দেখা যাবে আর কি, এটা একদম ক্লেটন নিশ্চিত। তো ভালো ফর্মে আছে, ক্লেটন তো ভালো ফর্মে আছে, তো তোমার এক্সপেকটেশন কি লাগছে? ক্লেটন তো ভালো ফর্মে আছে। ক্লেটন যেরকম বল বাড়ায়, তারপর যেরকম ফ্রি কিকে আছে, এখন কার্লেস কোয়াদ্রাতের আন্ডারে আমরা দেখছি সেট পিস থেকে প্রচুর গোল হচ্ছে, বোথ ফ্রি কিক থেকে এবং সেট পিস থেকে। ক্লেটন বোরহা দুজনেই একদম মারাত্মক প্লেয়ার। সে ক্লেটন তো মানে এই বয়সেও যা একদম ফিটনেস দেখাচ্ছে, প্রত্যেকটা বলের জন্য রান করছে। ক্লেটনের পা থেকে বল যদি বেরিয়ে যায় সেই বলের জন্য রান করছে, এটাকে ট্যাকল করার জন্য। তো ক্লেটনের মানে এই যে হার্ড ওয়ার্ক আছে সেটাকে তো একদম স্যালুট জানাই। তাছাড়া আমি এটা একদম মানে আমি এক্সপেক্ট করবো এই খেলাটাও যাতে ও ফাইনালে দেখায়। প্লেটিনা থেকে বেশ, আমরা অনেক একদম। কিছু এক্সপেক্ট করছি। একদম একদম। আমি এবার রাহুলের কাছেও আসবো। রাহুল, এবারে অ্যান্টোনিও লোপেজ হাবাস নিচ্ছে দায়িত্ব। তো তুমি কতটা কি এক্সপেক্ট করছো যে ফুটবল মানে টিমে কতটা কিরকম চেঞ্জ আসতে পারে, মানে খেলার স্টাইল বলো কি এমনি বলো, প্লেয়ারদের মধ্যে কিরকম কি চেঞ্জ আসতে পারে, কি মনে হচ্ছে? আহ, হ্যাঁ, তো দুদিন আগে দেখলাম যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট একটা বড় স্টেপ নিয়েছে, যেটা জুয়ান ফেরান্ডোর বার্থডে উইশ করলো, তারপরেই তাকে টাটা বাই বাই করে দিল। তো ব্যাপারটা আমার ঠিক মানে আমার পার্সোনালি আমার যদি জিজ্ঞেস করো তাহলে ঠিক আমার জিনিসটা পছন্দ হয়নি, কারণ একটা লোক আমাদের সিজনের প্রথমেই আইএসএল জিতিয়েছে, ঠিক আছে, তারপরে ডুরান্ড কাপ জেতালো, তারপরে পরপর আমরা আনবিটেন ছিলাম আইএসএল এ প্লাস ডুরান্ডে, সবকটা ম্যাচই আমরা ভালো খেলেছি। তো এবার আমাদের এটা একটা মাথায় জিনিস রাখতে হতো যে আমাদের মেন প্লেয়ার্স, ফার্স্ট ইলেভেনে যে প্লেয়ার্সরা ছিল সেটা মেন প্লেয়ার্স অর্ধেক ইনজিওরি বা ইন্টারন্যাশনাল গেমের জন্য বাইরে ছিল। তো জুয়ান ফেরান্ডো সবকটা প্লেয়ারকে পাইনি। ও যে মেন স্ট্র্যাটেজি বা নিজের স্ট্র্যাটেজি দিয়ে খেলাবে প্লেয়ারদের বা টিমকে সেই ফরম্যাটে খেলাবে, সেই স্ট্র্যাটেজি মানে সেই স্ট্র্যাটেজি সে করতে পারেনি। তো 3-4টে ম্যাচ হেরেছে বলে আমার মনে হয় না, ঠিক আমার পার্সোনালি মনে হয়েছে যে জুয়ান ফেরান্ডোকে হুট করে তাড়িয়ে দেওয়াটা খুব একটা ঠিক ডিসিশন হয়েছে বলে। এবার হাবাসের দিকে এলে, হাবাস একদম এদিকে কলকাতা যেটা আমাদের টিমটা ছিল সেটাতে যথেষ্ট ভালো উনি পারফর্ম করেছিলেন, ভালো কোচিং করিয়েছিলেন। তো সেই দিক দিয়ে ইন্ডিয়ান ফুটবলটা হাবাস ভালো বোঝে, বা ইয়াং প্লেয়ার্সদের নিয়ে কিরম ভাবে খেলতে হয়, বা ইন্ডিয়ান ক্রাউড কিরকম, কি তাদের ডিমান্ড, বা ইন্ডিয়ান মাঠ যেটা আমরা বলি সেটা খুব, বাংলা ফুটবল হোক যা হোক, সেটা খুব ভালো বোঝে। তো আমার মনে হয় হাবাস একটু ইয়াং প্লেয়ার্সদের নিয়ে বেশি ইউজ করবে, যেটা আমরা ফেরান্ডোর দিক থেকে পাইনি। ফেরান্ডো মেনলি সিনিয়র প্লেয়ার বা ফরেনার্সদের দিয়ে মেনলি খেলিয়েছিল। তো হাবাস মনে হয় আমার ইয়াংস্টার্সদের দিয়ে বেশি খেলাবে। সুপার কাপে যথেষ্ট ইয়াংস্টার্সরা ভালো পারফর্ম করছে। আমি যদি কিয়ানকে দেখি, কিয়ান 2-3টে ম্যাচ খেলেছে, বাট তাও কিয়ান এখন ফার্স্ট ইলেভেনেই খেলছে। প্লাস বাসফোরেকে যদি দেখি, ও খুব ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। তো আমার মনে হয় একটু খেলাটা একটু স্পিড হবে, মানে আমরা যে পুরোনো মোহনবাগানের খেলা দেখে এসেছি, এই খেলাটার ট্যাকটিক্স একটু চেঞ্জ হবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। আমি শুভঙ্করের কাছে আসবো। রাহুল যেটা বললো, রাহুলের ঠিক পছন্দ হয়নি যে ফেরান্ডোকে হঠাৎ করে হাঁটিয়ে দিয়ে হাবাসকে আবার নিয়ে আসা। সেম জিনিসটাই তো হয়েছিল না শুভঙ্কর, যে হাবাসকে হঠাৎ করে সরিয়ে দিয়ে ফেরান্ডো এসছিল, এটা ঠিক ঘুরে ওই সার্কেল হয়ে গেল না ব্যাপারটা? তো তুই মানে কতটা মানে এটা মানে বলতে পারো যে সহমত আছো কি না, নয় কি না ঠিক আছে যা করেছে ভালো করেছে, তোমার কি মনে হয়? বিষয়টা হচ্ছে যে হাবাস কিন্তু টিমটার সঙ্গে ছিল না সেটা নয়, হাবাস টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ছিল। হ্যাঁ কারণ ছিল। এটা মনে হুম হুম। রাখতে হবে, এএফসি কাপের আগেই কিন্তু হাবাসকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে মানে ওই জায়গাটায় বসানো হয়েছে। হুম হুম এবার হুম। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে গোটা মোহনবাগান টিমটা যখন তৈরি করা হচ্ছে নতুন করে, মানে আগের মরশুমটার পর যখন একটা ফ্রেশ টিম এত বিদেশি আনা হচ্ছে, এর কিন্তু প্রধান একটাই কারণ ছিল, সেটা হচ্ছে এএফসি তে ভালো পারফর্ম করা। ডুরান্ড কাপ, আইএসএল, কলিঙ্গ সুপার কাপ, আদার্স যাই টুর্নামেন্ট, ওটা কিন্তু ওদের প্রাইমারি ফোকাস। সঞ্জীব গোয়েঙ্কা একটা কথা বলেছিলেন, আমরা কিন্তু এফসি জন্য টিম বানাচ্ছি। তো এই যে এএফসি কে ফোকাস থেকে টিমটা বানানো এবং তারপর এএফসি তে পুরো টিমটাই ধরাশায়ী হয়েছে।
একটু আধটু ভালো পারফরমেন্স বাদ দিলে অল ওভার কিন্তু টিমটার পারফরমেন্স একদমই খারাপ ছিল, এবং বিদায়ও নিয়েছে এসি থেকে, মানে সেটার ফলাফল আর কি। তো সেইখানে দাঁড়িয়ে ম্যানেজমেন্টের উপর চাপ বাড়ছিল। তার মধ্যে ফেরেন্দ্র আর হাবাসের মধ্যে দুটো ডিফারেন্স আছে। একটা বেসিক ডিফারেন্স হচ্ছে হাবাস কিন্তু খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যান না, যার জন্য হাবাসের খেলার মধ্যে কিন্তু সৌন্দর্য নেই। হাবাস কিন্তু ঘর বাঁচিয়ে খেলেন। আমরা যদি সেই যখন এটিকের কথা উঠলো সেটা বলি, হাবাস একটা প্লেয়ারকে এনেছিলেন নাম হাবাসের সময় বা তার মরিনো, আমার এক্সাক্ট মনে পড়ছে না, বেলেন কোসা বলে একটা প্লেয়ার ছিল, যে প্লেয়ারটাকে হাবাস এমন এক একটা টাইমে ইউজ করতো, 80 মিনিট বা 82 মিনিট বা 75 মিনিটের পর ওর কাজ ছিল কিন্তু জাস্ট জাস্ট ডিফেন্স, এর বাইরে কিছু নেই। তো হাবাসের যা স্ট্র্যাটেজি ঘর বাঁচিয়ে খেলা, এখন এই স্ট্র্যাটেজিতে খেলার সৌন্দর্য অনেক সময় থাকে না, বেশিরভাগ সময়ই থাকে না, কিন্তু আবার অনেক সময় অ্যাটাকিং খেলাও দেখা যায়। ফেরেন্দর ক্ষেত্রে পুরোটাই ওপেন। ফলে এই যে স্ট্র্যাটেজিটায় একের পর এক টুর্নামেন্টে কিন্তু ধাক্কা খেয়েছে মোহনবাগান, এএফসি তে ধাক্কা খেয়েছে। তো কোথাও থেকে হয়তো এটা ঠিক না ভুল, দেখো কোন ডিসিশনটা ভুল হবে কোন ডিসিশনটা ঠিক হবে না পরবর্তী টুর্নামেন্ট না আসা অব্দি বোঝা যাবে না। আজকে এই টুর্নামেন্টে যদি চ্যাম্পিয়ন হয়ে যায় হাবাসকেই নাচানাচি হবে, আর এই টুর্নামেন্টটাই যদি মোহনবাগান হারে, মানে তখনই কিন্তু রেজাল্ট আবার রেজাল্ট পেতে জানে বেসিক্যালি। হ্যাঁ রেজাল্ট রেজাল্টটা তো ওরিয়েন্টেড। পেতে জানে, আলটিমেটলি হ্যাঁ এবার রেজাল্টটাই এবার ম্যাটার ব্যাপার আছে, করে। হ্যাঁ না এবার ব্যাপার হচ্ছে হাবাসও তো রেজাল্ট দিয়েছিল, তাহলে কেন হাবাসকে হুম, বদলাবে না? সেটাই, এক্স্যাক্টলি। এইটা পুরোটাই ডিপেন্ড করে ম্যানেজমেন্টের উপর কিভাবে চলবে। তবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যখন হাবাসকে বসানো হয়েছিল, সেটা কিন্তু অলরেডি একটা ওয়ার্নিং ছিল ফেরান্দোর জন্য, যে তোমার মাথার উপর আরেকজনকে আনা হলো। তারপরে দাঁড়িয়েও একদম। ফেরান্দো নিজের মতো সিদ্ধান্ত ফলিয়েছে, কিছু ক্ষেত্রে ভালো হয়েছে, অনেকেই যারা মোহনবাগান প্রেমী আছে তারা নাচানাচি করেছে, কিন্তু কোথাও গিয়ে একটা তাল কাটছিল টিমের মধ্যে। আচ্ছা ফেরান্দোর ক্ষেত্রে আরেকটা ব্যাপার ছিল, ফেরান্দো কিন্তু অনেক ফুটবলারকে অনেক দ্রুত ছেড়েছেন। মানে আজকে কেরালা ম্যাচ হারার পর প্রীতম কোটাল বা প্রবীর দাসের যে সেলিব্রেশনের বহিঃপ্রকাশ, বা কোথাও গিয়ে আহ হ্যাঁ রয় কৃষ্ণদের মানে কোথাও গিয়ে কোচের সাথে একটা দূরত্ব কিন্তু ফ্যাক্টর হচ্ছিল। ফলে ম্যানেজমেন্ট কোথাও গিয়ে একটা সুতো বাঁধতে চেয়েছে সবার মধ্যে। তো সেই জন্য হাওয়াজকে আনা। আরেকটা পয়েন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে ওই সৌম্যরূপ বলার সময় বলছিল যে মানে এই ডার্বির ক্ষেত্রে হ্যাঁ 6টা বিদেশি মাঠে নামবে, এটা এটা একদমই ঠিক কথা। আহ আবার এটাও ঠিক যে মানে এই 6টা বিদেশির মধ্যে কিন্তু 6জনের পারফরমেন্সই সমান জায়গায় নেই, ঠিক আছে? ফলে এটা একটা চিন্তার কারণ আমার মোহনবাগানের ক্ষেত্রে। এবার এই বড় ম্যাচ এইগুলো কি হয়, যারা বাঙালি প্লেয়ার তারা একটু ইমোশনালি নিয়ে নেয়। ফলে ওই সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে নামছে, মানে ওটা একটা ব্যাপার থাকে। এটা ঠিকই বলেছে যে ডার্বিটা মাঠেই হবে। তো আমার কাছে হাবাসের অন্তর্ভুক্তিটা এটা হতে পারে যে, যেহেতু ঘর বাঁচিয়ে খেলা, যেটা বারবার বলছি, সেটা হচ্ছে যে হয়তো হাবাস রিস্কটা কম নেবে, জাস্ট একটা গোলে ম্যাচটাকে বার করতে চাই। হুম, হুম, একদম। আর সৌরভের কাছেও আমি আসবো। সৌরভ, মানে এটা তো দেখতে পাচ্ছি যে আমরা দুই বড় বসের খেলা বেসিক্যালি। মানে হুম। ইস্ট বেঙ্গল মোহনবাগান তো আছেই, কিন্তু বলতে গেলে ওইদিকে কার্লেস কোয়াড্রাট আর এইদিকে অ্যান্টোনিও লোপেজ হাবাস, দুটোই বড় বস। তো একদম। এইদিকে তোমার কি মনে হচ্ছে যে কার স্ট্র্যাটেজি, আর দুজনের স্ট্র্যাটেজি কাইন্ড অফ সিমিলারও বলা চলে, কিন্তু হুম। তোমার কি মনে হয় যে কার স্ট্র্যাটেজি এইদিকে, মানে ইস্ট বেঙ্গলের কিরকম স্ট্র্যাটেজি হতে পারে? দুটো টিমেরই স্ট্র্যাটেজি বলতে পারো, হুম। তোমার কি মনে হয়? আমি প্রথমে ইস্ট বেঙ্গলে আসবো। ইস্ট বেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত একই মানে স্ট্র্যাটেজি নিয়ে খেলছে, মানে আর কি ডিফেন্সটাকে সামলে অ্যাটাকে যাও আর কি, বেসিক্যালি কাউন্টার একদম। অ্যাটাকে হুম, যাও। ডিফেন্সিভ একটা হুম, রোড ব্লক মেনটেন করে দরকার হলে আমি 10খানা 8 9খানা প্লেয়ার আমি নিজের বক্সে আনবো, বলটাকে কাটবো, তারপর যাতে আমার যারা আর কি উইঙ্গার্স আছে তাদের স্পিডে আমরা কাউন্টার অ্যাটাক করবো। হয়তো আমাদের আমাদের টিমে সেরকম হয়তো স্পিডি উইঙ্গার্স নেই, যেমন মহেশের খেলাটা যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেই রকম হয়তো পাচ্ছে না, মানে টাইম নিচ্ছে একটু ও, মানে বল উইন করার থেকে অ্যাটাকে যাওয়ার ট্রানজিশনে। কিন্তু ওরকম এরিয়াতে যদি আমরা সেরকম প্লেয়ার্স পাই তাহলে অবশ্যই আমরা বলবো যে আহ, মানে আমাদের ট্যাকটিক্সে ঠিক দেখে যাচ্ছে। এবার এটাও ঠিক যে আমরা কিন্তু টানা মানে লাস্ট 8 ম্যাচ আমরা আনবিটেন আছি। আমরা অনেক কটা ক্লিন শিটও রেখেছি। এর জন্য আমাদের ডিফেন্ডার্স এবং আমাদের যে গোলকিপার প্রভসুকন গিল, আমাদের তাকে তো একদম মানে হ্যাটস অফ, যে আমরা দেখেছি লাস্ট অনেক সিজন ধরেই আর কি ইস্ট বেঙ্গল গোলকিপারের সমস্যায় ভুগেছে আর কি। একদম। কত কত হুম, একদম মানে ইজি ইজি চান্সেস আমরা গোল কনসিড করেছি। তো এখানে তো আমরা মানে গিলের তো একদম মানে প্রশংসা আমি না করেই থাকতে পারছি না, যে কতগুলো একদম মানে মানে একদম সার্টেন গোল বাঁচিয়েছেন। এবার এটার ফলে কি হয়, যদি ক্লিন শিটস থাকে তার ফলে ডিফেন্সও একটা অ্যাডিশনাল একটা কনফিডেন্স পায়। তো ডিফেন্স মানে কার্লেস কথা সেটাই আর কি এনশিওর করতে চাইছেন যে ডিফেন্স যাতে একদম প্রপার থাকে,
ডিফেন্স প্রপার থেকে তিনি তার পরবর্তী যে কাউন্টার অ্যাটাক আছে সেটাকে একদম মানে চালিত করবেন আর কি। এবার এইখানেই আহ, যেটা আছে আর কি ওনার ডিফেন্সে আর কি যারা পেসার আছে তাদের উপরে তিনি একদম মানে ভরসা আছে আর কি। দরকার আমাদের সেরকম গোল গেটার যদিও নেই, মানে প্রপার যারা গোল স্কোরার আছে আমাদের টিমের, সেটা একটা অভাব আছে। তোরও ফর্মে নেই, তোরও গোলে পাচ্ছে না। তার ফলে কি তোরও হচ্ছে আমরা, হয়তো থাকবেও না, এরকম কিছু কি তোরও একটা খবর থাকবেও না আসছে। এরকম একটা হচ্ছে। হ্যাঁ। হুম। স্প্যানিশ একটা ফুটবলারের সাথে চুক্তি হয়তো ইতিমধ্যে হয়ে গেছে, হয়তো তোরা জানেও যে ওকে অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন থাকছে না, তো হয়তো সেরকম পারফরমেন্স ও দিচ্ছে না। অবশ্য লাস্ট ম্যাচে গোলও করেছে, সেটা কিছুটা হুম। মানে একদম মানে বক্সের সেলিব্রেশন অনেক বাইরে সেরম ছিল থেকে, না। সেলিব্রেশনও কিছু একদম। করেনি। হুম। হয়তো ও নিজেও এক্সপেক্ট করেনি ওটা গোলে ঢুকে যাবে আর কি, যার কারণে বা পা চালিয়ে দিয়েছে, বলটা ঢুকে গেছে। কিন্তু হ্যাঁ মানে যেটুকু সময় তোরও আর কি মাঠে নামবে, আমি চাইবো যে নিজের শেয়ারটা দিক আর কি। তবে হ্যাঁ, কার্লোস কোয়াদ্রা তার অ্যান্টোনিও লোপেজের হাবাসের মানে ফরমেশন তো একই আছে আর কি, ডিফেন্সকে আগে জোর দাও, তারপর তুমি অ্যাটাকে যাও। তবে আমি মনে করি না যে মানে এই মানে হয়তো হাবাস হয়তো হাতে দুটো কি তিনটে প্র্যাকটিস সেশন পাবে, এটার মধ্যে কতটা আর কি উনি নিজের ফরমেশন আর কি প্লেয়ার্সদের ওপরে তো চালাতে পারবেন আমি ঠিক জানি না। তবে আমার মনে হয় ফরমেশন হয়তো যেরকম খেলিয়ে আছে সেরকমই রাখবেন। আর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো যে আহ, যারা উইঙ্গার্স খেলবে আর কি ম্যাচে, নান্দা লেফট উইং এ হয়তো খেলতে পারে, আর রাইট উইং এ হয়তো বোরা খেলবে, তাদের উপরে মেন দায়িত্বটা থাকবে। বোরা হয়তো ওদের যে লেফট ব্যাক আছে বা লেফট উইং করে রাজ বাসফোর্ড আছে, তার আগেনস্টে হয়তো ডুয়েল হতে চলেছে। সিমিলারলি আমাদের লেফট ব্যাকে যারা লেফট উইং এ যে খেলবে নান্দা, নান্দার সাথে আর কি ওদের আশিস রায়ের সাথে একটা ভালো ডুয়েল হয়তো হতে চলেছে। তো এই দুটো ডুয়েলে যারা জিতবে আমার তো মনে হয় তাদের প্লাস সেন্টার, এবার সেন্টার অফ দ্য গেমে আসি আর কি। সেন্টার অফ দ্য গেমে তো আহ, মানে মোহনবাগানের দেখতে গেলে তো বুমোস আছে, বুমোস, তারপর পেট্রাটোস আছে, তারপর কামিংস হয়তো খেলতে পারে। তো এই তিনজনকে কিভাবে সাউল আর সৌভিক মার্ক করবে বা কিভাবে এদের থেকে বল ছেনাতে পারবে সেটা একটা চ্যালেঞ্জ। তো এরকম এই তিন চারটে চ্যালেঞ্জ, যেই টিম জিতবে আমার তো মনে হয় তাদের জেতার চান্সটা আমার বেশি মনে হচ্ছে। একদম একদম। আমি রাহুলের কাছে আসবো। রাহুল, যেরকম আচ্ছা, আমার একটা আমি যেটা প্যানেলকে শুনতে। কোয়েশ্চেন আছে। হুম। তো একদম সেটা একদম। হচ্ছে গ্ল্যান মার্টিন্স খুব কন্ট্রোভার্সিয়াল একজন প্লেয়ার। তো আমরা একটা আমাদের মহলে চলে এসেছিল যে জুয়ান ফেরান্ডোর খুব ফেভারিট, খুব কাছের প্লেয়ার গ্ল্যান মার্টিন্স। তো গ্ল্যান মার্টিন্স এর কনজিকিউটিভ খুব খারাপ পারফরমেন্স সত্ত্বেও তাকে দেখি মানে একটা খুব ভালো পজিশন, খুব মেন, খুব ইম্পর্টেন্ট পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে তাকে বারবার খেলানো হচ্ছে। তো প্যানেলকে আমি জিজ্ঞেস করতে চাই, তো হাবাস আসার পরে কি এটা কোনো চেঞ্জ হবে? মানে গ্লেন কি আই থিঙ্ক কে রিপ্লেস করবে? আই থিঙ্ক অলরেডি একটা বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার খোঁজা শুরু হয়ে গেছে। শুভঙ্কর আরো ভালো বলতে পারবে, কারণ আমি যা খবর পেয়েছি যে নতুন একটা বিদেশি সিডিএম খোঁজা একটা চালু হয়ে গেছে, ঠিক আছে? হয়তো গ্লেন মার্টিনসেরই জায়গায়, মেবি। শুভঙ্কর আরো বেটার এক্সপ্লেন করতে পারবে। হ্যাঁ, খোঁজাখুঁজি হচ্ছে কিন্তু মানে এখনো ফাইনাল আপডেট কিছু আসেনি, মানে ওই শিলমোহর পড়েনি। তবে একটা হ্যাঁ। ব্যাপার মানে গ্লেন মারিস নিয়ে মানে হাস্যকর একটা কথা মাথায় ছিল যে গ্লেন মারিস সম্ভবত লোনে একবার গোয়া গেছিল, গোয়াতে হুম। গিয়ে বোধহয় ভালো খেলে দিয়েছিল। তো গ্লেন মার্টিন মোহনবাগানে যখন থাকে তখন গ্লেন মার্টিনের হ্যাঁ। পারফরমেন্সটা ডাউন থাকে, অন্য টিমে গেলে হঠাৎ করে আপ হয়ে যায়। যাই হোক, এটা পার্ট অফ মানে জোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হাবাস মানে হাবাসের কোচিং এ কিন্তু এই পছন্দের প্লেয়ার ট্যাগটা লাগিয়ে দেওয়া কোনোদিন আমাদের যায়নি। মানে আমরা কনসেন্ট্রেনের সময় বলতাম যে সুমিত পাসি পছন্দের প্লেয়ার খেলিয়ে যাচ্ছে, আজকে গ্লেন মার্টিন্স নিয়ে আজকে এই কথাটা উঠছে। কিন্তু হাবাসের সময় পছন্দের প্লেয়ারটা সেরকম ভাবে কেউ ছিল না, মানে হাবাস কিন্তু হ্যাঁ। ওই ব্যাপারটা মেনটেন করে। একদম। তো এখন অপশন না থাকে, এখন অপশন যদি না থাকে হয়তো খেলা, বাট আমার মনে হয় এই ব্যাপারগুলো অন্তত হাবাস এন্টারটেইন করে নাই, পছন্দের হাবাস প্লেয়ারকে খেলাবো। হাবাস আমি শুভঙ্করকে একটা কথা বলতে চাই, সবাইকেই বলতে চাই। যখন সেই এটিকে ছিল, যেই টিমটা, ওই টিমটার টাইমে একদম প্রথম ফাইনাল 2014-র ফাইনালে পিকরু প্লাস আরো কয়েকটা বড় বড় প্লেয়ারকে ফাইনালে বসিয়ে দিয়েছিল। সেকেন্ড ইলেভেন না প্রায় খেলিয়ে ইভেন ফাইনাল না জিতেছিল। ইভেন 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 এখানে বলা দরকার সেটা হচ্ছে ফিকরুকে, মানে এটা আমি শোনা কথা, সত্যি কি মিথ্যে আমি জানি না, ফিকরুকে সম্ভবত ফিকরু যেটা করতে গোলের পর একটা রিভলভিং জাম্প দিত। তো
তো হ্যাঁ, হ্যাঁ, হাবাস সম্ভবত ওকে বলেছিল যে এটা করলে চোট লাগতে পারে বা এমন কিছু, তো ফিকরি সেই কথাটা শোনেনি বলে কিন্তু ফিকরিকে বসিয়ে দিয়েছিল। মানে ও কিন্তু একটু অন্য হুম জিনিসে গড়া। ইভেন হ্যাঁ, ওটা ফেয়ার এনাফ। ইভেন আমি আমি নিজে একবার প্রবীর প্রবীর দাসের একটা ইন্টারভিউ করেছিলাম, মানে প্রবীর দাস তখন হাবাসের আন্ডারে খেলেওছে। তো প্রবীর দাস একটা কথা বলেছিল যে হাবাস ভীষণই স্ট্রিক্ট কোচ, মানে সে তুমি যত বড় প্লেয়ারই হও না কেন, মানে ওই ডিসিপ্লিনটা হাবাস ভীষণ ভাবে মেনটেন করে। তো এইটা হাবাসের একটা মানে ভীষণ পজিটিভ দিক, মানে যেটা ডার্বির একদম। আগে মোহনবাগান সাপোর্টারদের জন্য মনে বল পাওয়ার ব্যাপার। এবার গ্লেন মার্টিন্সকে বসাবে কিনা সেটা তো হাবাস কাউকেই বলবে না, প্রেস কনফারেন্সে বলবে না। আমি ইনফ্যাক্ট আহ, আমরা যে আমি রিসেন্টলি রিসেন্টলি যে ইন্ডিয়ার ম্যাচটা দেখলাম, এখন তো নয় খেলতে পারবে না, দীপাক টাংরিকে আমি অবশ্যই মেনশন করব। একদম, দীপাক একদম। টাংরি হুম। কিন্তু যদি হাবাস ভালো করে তাকে কোচিং করে, বা ওর একটা, ও এমন একটা প্লেয়ার না, মানে ডিফেন্সও ভালো খেলে দেয়, মাঝ মাঠেও ভালো আই খেলে থিঙ্ক দেয়। ও খুব টাংরি আই মানে, গেস হাবাসের হাবাসের টাইমেই এসেছিল বোধহয় টিমে। একদম একদম হাবাসের হাবাসের টাইমেই টাইমেই এসেছিল। এসেছিল। তো হ্যাঁ। ওকে যদি হাবাস ভালো করে ইউজ করতে পারে, ও একটা চেঞ্জিং পয়েন্ট হতে পারে টিমের। ওই আমি জানি না, তোমরা হয়তো এগ্রি করতে পারো, ওর মধ্যে না, টাংরির মধ্যে না, ওই পুরোনো প্রণয় হালদার টাইপের একটা ভাইব আসে, জানি না কেন, একটা ওই মানে একটা গুঁতোগুতি করার মতন একটা ওই মেরে একটা কেটে ফিজিক্যাল নিয়ে আছে, নেবো একটা বল। ফিজিক্যাল আছে। হ্যাঁ, হ্যাঁ, যে নিয়ে নেবো ভাই বল যেই হোক। মানে ওই প্রণয় হালদার টাইপের একটা আরো একটু ওয়েল বিল্ড, বলতে গেলে একটু হাইটে লম্বা আই গেস, কিন্তু ওই না ব্যাপারটা একটা আরেকটা ব্যাপার আছে। আছে, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে দীপক টাংরির খেলাটা মানে যদি তোমরা ভালো করে দেখো, সেটা হচ্ছে দীপক টাংরি কিন্তু ফাউল করে, ফাইনাল ফাউল মানে ফাইনাল কল ফাউল যেটা, ও কিন্তু ফাইনাল ট্যাকেলটাতে যায়, কিন্তু সেটা পেনাল্টি বক্সের অনেকটা আগে। মানে এটা একদম। কিন্তু ওর খেলার এই উন্নতিটা আছে, যেটা প্রণয় হালদারের ক্ষেত্রে যেটা হতো, প্রণয় হালদার প্রচুর ফাইনাল ট্যাকেল একদম গায়ে গায়ে করে ফেলতো, সেইখান থেকে দীপক টাংরি মাছ বেটার। হুম, হুম। আমি রাহুলের কাছে আসবো, একটা কোয়েশ্চেন ছিল আমার যে হাবাস বরাবরই বক্স স্ট্রাইকারদের খুব প্রেফার করে, মানে যে একটু দৌড়াতেও পারে, হুম হুম আর একটু ফিজিক্যালি ওয়েল বিল্ড টাইপ অফ স্ট্রাইকার একটু পছন্দ করে, যেরকম রয় কৃষ্ণকে আমরা দেখেছি, ফিকরুকে যখন এটিকে ছিল তখন ফিকরুকে দেখেছিলাম, মানে ও বরাবরই একটু ফিজিক্যালি বিল্ড একটা স্ট্রাইকার পছন্দ করে। তো যেটা সাদিকুর খেলা যেটা মিসিং ছিল ফেরান্ডোর আন্ডারে, সেটা কি আমরা দেখতে পাবো এবার, যে সাদিকুকে কি একটু অন্যভাবে দেখতে পাবো আমরা? কি মনে হয়? না, সাদিকুর ব্যাপারটা মানে যেটা আমি প্রথম থেকে একদম নোটিস করছি, সাদিকও একটু ওকে একটু সাইড করা হতো, বা আমাদের একটা রিউমারও হয়েছিল যে কামিংস পেত্রাতোস যেহেতু অস্ট্রেলিয়ান একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সেই কারণে সাদিকও একটু নিজেকে অ্যালুফ ভাবতো, বা তাকে ম্যানেজমেন্ট, তো যাই হোক সেটা পরে ঠিক করা হয়েছিল, পরে ওরকম কোনো ব্যাপার ছিল না। তো সেক্ষেত্রে কামিংস, আমার মনে হয় কামিংস আর সাদিকও অনেকটা সেম টাইপ অফ প্লেয়ার, মানে দুজনেই একদম পাক্কা বক্স প্লেয়ার। মানে বল সাজিয়ে দাও বক্সে, ওদের বল সামনে পায়ে দিয়ে দাও, বক্স থেকে ওরা ডাইরেক্ট শুট করে গোল করবে, সেখানে দুজনেই খুব মাহির। তো সেক্ষেত্রে যদি একদম হেড টু হেড দুজনকে কম্পেয়ার করা যায়, সেক্ষেত্রে কামিন্স বলবো সাদিকুর তুলনায় একটু স্লো, মানে ওর মুভমেন্ট বলো বা শুটিং ডিসিশন বলো, দুটোই একটু স্লো সাদিকুর থেকে। সাদিকু সেই জায়গায় ও খুব ভালো নিচে নেমে বল স্ন্যাচ করতে পারে, এবং ওর মধ্যে শট করার যে একটা টেন্ডেন্সি বা শট করার সেন্সটা, ওটা আমার মনে হয় কামিন্সের থেকে একটু ভালো। তো আমার মনে হয় সাদিকুকে যদি একটু লোন স্ট্রাইকার হিসেবে খেলানো যায়, পেছনে দিমি, কামিংস আর বুমোর সাপোর্ট দিল, তো আমার মনে হয় সাদিকু নিজেকে একটু ভালো করে প্রেজেন্ট করতে পারবে, বা আমাদের স্কোরিং চান্সটাও একটু বেশি এগিয়ে যাবে, আমার সেটা মনে হয়। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা শো এর একদম শেষের দিকে চলে এসেছি। তো আমি সৌম্যরূপকে জিজ্ঞেস করব যে অলরেডি মানে যদি ইস্ট বেঙ্গল কালকে যদি ড্র করে ফেলে, তো তাহলে হুম ইস্ট বেঙ্গল সেমিফাইনালসে কোয়ালিফাই করে যাবে। তো তোমার কি মনে হয়, ঠিক। কতটা তুমি আশাবাদী? কি লাগছে? প্রথমত তো আমি মনে করি না ইস্ট বেঙ্গল ড্র করার জন্য খেলবে। ইস্ট বেঙ্গল অবশ্যই এবার চিরকাল হ্যাঁ, জেতার জন্যই খেলে একদম। এসছে, হুম। এবং সেটাই আমি আহ, চাই আহ, এই ডার্বিতেও করবে। এবার হ্যাঁ, ধারে ভারে মোহনবাগানের টিমটা খাতায় কলমে কিছুটা হলেও ডিপ্লিটেড, কিন্তু হ্যাঁ, এটা একটা ভালো অপরচুনিটি আমি বলবো, যে এখন মানে বেস্ট চান্স অ্যাটাক করার আর কি। আহ, ওদের যখন যেহেতু ডিপ্লিটেড আছে এখন, আমি তো বলবো এখনই বেস্ট চান্স। তো আমি বলবো মানে কোয়াদ্রাতের কাছে, যে কোয়াদ্রাতের এখন মানে আহ, হাতে অপশন আছে আর কি, ছটা বিদেশি খেলানোর। তাছাড়া দেশি প্লেয়ার যারা আছে আমি তো মনে করি তারা মানে একসাথে যেহেতু ট্রেনিং করছে,
এতদিন আসলে ট্রেনিং করছে। তো আমি তো খুবই আশাবাদী যে ডার্বিতে 3 পয়েন্ট নিয়ে আমরা সেমিফাইনালে উঠবো আর কি। এটা তো আমি বিশ্বাস করছি। সৌরভ, প্রেডিকশন কি লাগছে? প্রেডিকশন মানে একটা স্কোর লাইন আর তিনটে প্লেয়ার, মানে দুটো টিমের থেকেই তোমার কি হুম। মনে হয় যে কে কে মানে এক্স ফ্যাক্টরস কে হতে পারে, মানে কারা কালকে স্ট্যান্ড আউট পারফর্মার হতে পারে? স্কোর লাইন আমি বলবো খুব বেশি হবে না, 1 গোল, 1 গোলেই হয়তো জিতবে। ইস্ট বেঙ্গল ইস্ট ফ্যান হয়ে বেঙ্গল না অবশ্যই মোহনবাগান? আমি বলবো আরে ইস্ট ইস্ট বেঙ্গল। বেঙ্গল না মোহনবাগান সেটা বলো। এক গোলে বলছি জিতবে আমি সেটা তো ঠিক। আমি ইস্ট বেঙ্গল ফ্যান, আমি অবশ্যই বলবো যে ইস্ট বেঙ্গলই জিতবে। এটা চাই, এটাও ঠিক আছে। যাতে হয়, ইস্ট বেঙ্গল যাতে হ্যাঁ। যেতে। 1 গোলই হয়তো, সেটা 1-0 হতে পারে, 2-1 হতে পারে। মোহামেডানের যথেষ্ট ভালো প্লেয়ার্স আছে আর কি। দিমিত্রি পেট্রাটোস একাই ম্যাচ ঘুরিয়ে নিতে পারে, যেরকম আমরা ডুরান্ড কাপ ফাইনালে দেখেছিলাম, একাই ম্যাচ বার করে নিয়ে গেল। তো রাহুলের মুখে হাসি। হ্যাঁ। এমন একটা প্লেয়ার তো প্রত্যেক কটা টিমই চায়, ডিমিত্রি পেট্রাটোসের মতো প্লেয়ার প্রত্যেক কটা টিম চাইবে নিশ্চয়ই নিজের কাছে। তো ডিমিত্রি পেট্রাটোস মানে মোহনবাগানের ক্ষেত্রে ওদের স্টার পারফর্মার হতে পারে অবশ্যই ডিমিত্রি পেট্রাটোস, হুগো বুমোস, এরা তো আছেই। আর ইস্ট বেঙ্গলের জন্য আমি তো বলবো ক্লেটন সিলভা, প্রভসুকান গিল, আর সাউল। আচ্ছা, তো মোহনবাগান থেকে কি বললে? ডিমি আর ডিমি, হুগো আর একজনকে? ডিমি, হুগো, আর আমি আহ, নাম মনে মানে হচ্ছে না। সৌরভ নামই নিতে চাইছে না রে। দুজন বলে দিয়েছি ভাই, বাদ দে, ছাড়, আর দরকার নেই। হ্যাঁ, দুইজনই আর আমি বলবো যথেষ্ট একদম প্লেয়ার দরকার মানে নেই আর কি। 3 জন বলে কি হবে, তাই না? হ্যাঁ, আমি চাইবো কিয়ান সেম ভাবে এবারেও গোল করুক, কারণ ও খুব ভালো একটা স্ট্রাইকার, স্পিড আছে, ভালো নলেজ আছে ফুটবলের, ভালো পজিশন নিতে পারে। তো সেক্ষেত্রে কিয়ান ভালো হবে, একটা এক্স ফ্যাক্টর। আর্শের কথা যদি বলি, আর্শ যে রিসেন্টলি গোলকিপিং করছে, ইয়াংস্টার, তো আর্শ খুব ভালো গোলকিপিং করেছে, লাস্ট ম্যাচে আমরা দেখেছি ভালো ভালো সেভ দিয়েছে অনেকগুলো। বল পজিশনও খুব ভালো, ও ভালো খেলতে পারে। এবং দিমি পেট্রাতসের ব্যাপারে তো কোনো কথাই নেই। যেটা সৌরভ বললো, একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, ফ্রি কিক, সেট পিস, পাসিং স্কিলস, শুটিং স্কিলস, এভরিথিং একদম অন পয়েন্ট। এবং সবথেকে বড় কথা, দিমি এতদিন ধরে এই টিমের সাথে খেলছে, মোহনবাগানের সাথে খেলছে। দিমি মোহনবাগানের নার্ভটা জানে, মোহনবাগানের ফ্যান বেসের ইমোশনস গুলো জানে। তো দিমি একদম আমার মনে হয় যেরকম ডুরান্ড কাপ ফাইনালে জিতিয়েছিল, একদম আমার মনে হয় পার্সোনালি নিয়ে, যেহেতু আমরা ফার্স্ট ম্যাচটা হেরেছিলাম, আমার মনে হয় এখানেও খুব ভালো পারফর্ম করবে। এবং আমি হুগো বুমোসকেও ছাড়বো না, কারণ হুগো বুমোস মাঝমাঠটা যথেষ্ট ভালো নিজের লোড নিয়ে খেলে। তো দিমি, হুগো বুমোস, কিয়ান, আর্শ এবং অবশ্যই সাদিকুর উপরে আমার ভরসা আছে। সাদিকুকে যদি একটু ভালো পজিশন রেখে হাবাস খেলাতে পারে, সাদিকও ভালো খেলতে পারে। আর ইস্ট বেঙ্গলের হয়ে? ইস্ট বেঙ্গলের হয়ে গিল তো অবশ্যই খুব ভালো, মানে ছোট হয়েও যথেষ্ট ভালো পারফর্ম করছে, হ্যাটস অফ টু হিম। আর ইস্ট বেঙ্গলের হুম। সব থেকে বড় ব্যাপার, ইস্ট বেঙ্গলের সেরকম নামি দামি প্লেয়ার নেই। সো কল্ড একজন ডিফেন্ডার ছিল, সেও চোট পেয়ে বাইরে চলে গেল। তো কার্লোস কুয়াদ্রাত প্রত্যেকজন প্লেয়ারকে যে পজিশন দিয়ে খেলাচ্ছে, বা এবং ওদের একটা ফাইটিং মেন্টালিটি থাকে চিরকালই, আমি দেখেছি ইস্ট বেঙ্গলের। আমি মোহনবাগান সাপোর্টার বলে বলছি না, ইস্ট বেঙ্গলের চিরকালই একটা ফাইটিং স্পিরিট সবসময় থাকে। কুয়াদ্রাত ওরকম প্লেয়ারদের নিয়ে যথেষ্ট ভালো পারফর্ম করছে। এবং ডার্বিতে আমি চাই স্কোর লাইন যাই হোক, অবশ্যই আমি চাইবো মোহনবাগান একটু হলেও বেশি ভালো খেলুক এবং 1 গোল হলেও জিতুক। বাট ভালো খেলা হয়, যাতে আমরা খেলাটা এনজয় করতে পারি, ডার্বি যেন ডার্বির মতোই হয়। কারণ ডার্বি হচ্ছে ফুটবল, ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স কি বেঙ্গল ফুটবল ফ্যান্সের কাছে একটা ইমোশন। মানে স্কোর লাইন যাই হোক, আমরা চাইবো একটা ভালো একদম ফাইট হোক, ভালো একদম হেড টু হেড ফাইট হোক। তো সেটাই এক্সপেক্ট করবো, ব্যাস। মানে ও দেখ সমরূপ, ও বললো না কিন্তু ইস্ট বেঙ্গলের তিনটে প্লেয়ার বললো, বলতে পারলো না, একটাই বললো। বললো বাকি তো নামি দামি কোনো নেই, বিদেশি নেই, ডিফেন্ডার নেই, প্লেয়ার নেই, বলে দিল। কিছু কাউন্টার না না, করবি ইস্ট নাকি? বেঙ্গলে নান্দা আমার খুব ফেভারিট প্লেয়ার, নান্দা। নান্দার ওর একটা আমি দেখেছি ডার্বিতে, ইনফ্যাক্ট ডুরান্ড কাপে যে ফার্স্ট ডার্বিটা ছিল, ও মোহনবাগানের এগেনস্টে খেললেই না ও ব্যাপারটা একটু পার্সোনালি নিয়ে নেয়। আমি দেখেছি এটা, ও নো ডাউট খুব ভালো প্লেয়ার, কিন্তু মোহনবাগানের সাথে খেলা হলে ওর মধ্যে একটা ফাইটিং স্পিরিট আসে। ইনফ্যাক্ট ডুরান্ড কাপের ফাইনালেও দেখেছি, ভিশাল কায়েত একটা সেভ করলো লাস্টে, ও যা শটটা মেরেছিল, হ্যাঁ, পুরো একদম একদম। বার চেসে চলে গেছিল, বার চেসে গেছিল, তার তার আগেও একটা ভিশাল কায়েত সেভ দিয়ে দিয়েছিল।
ওইটা যদি হতো, আবার ড্র হতো, আবার আমরা জানতাম ডুরান্ড কাপ কার হাতে যেত। তো সেই ক্ষেত্রে নান্দা অবশ্যই আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। সাউল ক্রেসপো এরা তো আছেই, নো ডাউট। তো দেখা যাক, কিছু বলা যায় না। ডার্বি হচ্ছে, ডার্বি এমন একটা জিনিস, ওটা মাঠেই হয়, 90 মিনিটেই হয়, ওটা আগে থেকে কোনো অ্যাজাম্পশন করা যায় না। কোন টিম বেটার, কোন টিম কম ভালো, কোন টিম বেশি ভালো, এই অ্যাজাম্পশন করে আমরা বলতে পারি না এই টিম ফর শিওর জিতবে। ডার্বি একটা আলাদা আর ব্যাপার, স্কোর লাইন কি ডার্বি হবে? ডার্বির মতোই খেলা হয়, হ্যাঁ। স্কোর লাইন স্কোর আমার লাইন মতে কি দুই হবে? এক 2-1 ফর মোহনবাগান। ওকে, ঠিক আছে। শুভঙ্কর? হ্যাঁ দেখ, ব্যাপারটা হচ্ছে যে ডার্বি তো প্রথম ফার্স্ট অফ অল 90 মিনিটের ম্যাচ। আর এই যেটা মানে সবাই বলছে যেটা 90 মিনিটের খেলা, এটা এটা খাতায় কলমে মানে অ্যাজাম্পশন করাটাও ভুল। তবে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই ম্যাচটা এমনই একটা ম্যাচ যে ম্যাচটা দুটো দলই জিততে চাইবে, আর মোহনবাগানে তো মাস্ট উইন গেম। তবে কুয়াদ্রাত সৌম্য যেটা বললো যে কুয়াদ্রাত এই ড্র করার মানে ড্র করলে উঠে যাবে, এই মেন্টালিটি নিয়ে প্রবাবলি নামবেন না, তাহলে সেটা ব্যাকফায়ার করতে পারে, তো যেটার জন্যই নামবে। তবে একটা ব্যাপার বলা সেটা হচ্ছে মাঝমাঠ যার দখলে, এই ম্যাচও তার দখলে। তো সেক্ষেত্রে যদি ডিপ ডিফেন্সের আগে, অর্থাৎ ওই মাঝমাঠ থেকে ব্লকিং শুরু হয় দুটো দলের ক্ষেত্রে, সেক্ষেত্রে মোহনবাগানের আশিস রাই এবং ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু নন্দা কুমার যে নামটা আসছে বারবার করে, বা সিবেরিওর নামও আসতে পারে, এরা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। কারণ আশিস রায়ের গতি কিন্তু আমরা জানি, যেহেতু এই আশিস রাই মানে দুটো টিমের মাঝমাঠ, অর্থাৎ মাঝমাঠ থেকে যদি ব্লকিং শুরু হয়, ধর ইস্ট বেঙ্গলও করছে বা মোহনবাগানও করছে, যাই হোক, সেক্ষেত্রে মোহনবাগানের ক্ষেত্রে আশিস রাই একটা বড় ফ্যাক্টর, বিকজ তোর লেফট উইং দিয়ে ভীষণ স্পিডে ওঠে আর ওই গতিটা আছে, ঠিক আছে। তো এই একটা অ্যাডভান্টেজ কিন্তু মোহনবাগানের থাকছে, সেম অ্যাজ ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ইস্ট বেঙ্গলের নন্দা বা সিবেরিও যদি ডান দিক বাদিক মানে যে প্লেয়ার গুলো সব থেকে বেশি ইন্টারচেঞ্জ করে সাইড বা গোটা মাঠ জুড়ে খেলে, সেই প্লেয়ার গুলো কালকে বড় ফ্যাক্টর হতে পারে। কারণ মানে মাঝ মাঠের দখল সবাই নিতে চায়, তো এটা তো নর্মাল ব্যাপার। তো সেক্ষেত্রে যারা উইং উইং প্লেয়ারের ওপর দুটো টিমে জোর দিতে পারে, মানে সম্ভাবনা আছে। কারণ এখন দুই স্প্যানিশ কোচ, আমরা যদি স্প্যানিশ কোচদের একটু স্টাইল গুলো দেখি, কেউই আর এই লং বল পলিসিতে খুব একটা বেশি কেউ আর এখন খেলে না, সবটাই পাসিং। ফলে উইং প্লেটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং হয়তো গোল ওখান থেকেই আসতে পারে। তো তিনটে শুভঙ্কর তিনটে তাহলে প্লেয়ার। তিনটে হ্যাঁ প্লেয়ার। দেখ, ওরম ভাবে বলাটা খুব ডিফিকাল্ট, মানে কোন তিনটে প্লেয়ার একদম ফ্যাক্টর হয়ে যাবে। তবে তাই আমার তো তাই ক্ষেত্রে তো বলছি, মোহনবাগানের তাই ক্ষেত্রে, কারণেই তো বলছি। তবে দেখ যদি সেটাই দাঁড়ায় সেটা হচ্ছে যে তিনটে প্লেয়ার যদি নেবো তাহলে আহ হুগো বুমোস, আহ আশিস রাই, আর একটা মানে আমার অরেঞ্জাক এটা, ঠিক আছে। কিয়ান নাসিরি বা হ্যামিল, এই দুটোর মধ্যে, বিকজ কি গোল হ্যামিল, করেছে মানে ইন্টারেস্টিং। আলটিমেট মানে আলটিমেটলি তো গোলটাই করতে হবে, ঠিক আছে। হুম। তো এই যে মানে ধর হ্যামিলকে কেউ আনমার্ক রাখলো, কারণ পেট্রাতোস মার্ক থাকবেই কালকে, পেট্রাতোসকে মার্ক করবি, এটা খুব মানে একদম নো ডাউট। ফলে ওপেন কে খেলতে পারে সেটা একটা ফ্যাক্টর হবে। তো সেখানে যদি হ্যামিল স্লিপ করে যায় হাবাসের, ভালো। আর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে নন্দকুমার সিবেরিওটা থাকুক লিস্টে। আর আরেকটা ক্লেটন ক্যাপ্টেন, মানে টিমকে ভালো তাতায়, তো সেটা কাকে তাতিয়ে দেবে সেটা হচ্ছে ব্যাপার। না তবে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে মানে বোড়াকেও ছেড়ে মানে মোহনবাগান কাউকে মার্ক করবে কিনা জানি না, কিন্তু ইস্ট বেঙ্গল যদি মোহনবাগানকে মার্ক করে তো পেট্রাদোসকে করবে। এবার মোহনবাগানেরও মার্ক করার যথেষ্ট প্লেয়ার আছে, কিন্তু হাবাস যে স্ট্র্যাটেজিতে খেলে, সেই স্ট্র্যাটেজিতে আলাদা করে আর মার্কিং হবে কিনা, নাকি পুরোপুরি চারজন ডিফেন্সে চলে যাবে, সেটাও একটা ব্যাপার। ফলে ওটাও দেখার বিষয়। তাহলে ইস্ট বেঙ্গলের কারা হচ্ছে তিনজন, যদি ওরম ভাবে দেখো? ইস্ট বেঙ্গলের ফাইনাল ওই নন্দকুমারকে ধরে, নন্দকুমার থাকুক, যেটা তুই বলছিস যে হঠাৎ করে মোহনবাগান এসে ভালো খেলে, ফাইনালটাও ভালোই খেলেছিল, ঠিক আছে, যা হোক, জেতা না জেতা পরের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। নন্দকুমার থাক, একদম। বোড়া থাক, আর আর গিল থাক, প্রফুল্ল সিং গিল, বলা যায় না কালকে। স্কোর লাইন? স্কোর লাইন 1-0 বা 2-1, এর বেশি যাবে না। আমি ঠিক যেটা আছে, ফার্স্টও বললাম যে 1 গোলের ডিফারেন্স ম্যাক্সিমাম, এর বেশি ঠিক যাওয়ার আছে। চান্স নেই। আমাকে যদি জিজ্ঞেস করো, আমারও মনে হয় 1-0, বাট ইন ফেভার অফ ইস্ট বেঙ্গল। আমার মনে হচ্ছে, খুব হুম। মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা বের করে দেবে। 1-0 মনে হচ্ছে ইস্ট বেঙ্গল করে নেবে। তো তিনটে প্লেয়ার যদি আমাকেও বলো, আমি কালকে মানে আমি মানে একটু
আউট অফ দ্য বক্সই যাব। আমার মনে হয় কালকে মোহনবাগানের হয়ে যদি তিনটে প্লেয়ার যদি নিতে হয়, একটা হবে রাজ বাসফোরে। একটু বাইরে যাচ্ছি, একটু আউট অফ দ্য বক্স যাচ্ছি। নতুন প্লেয়াররা অনেক সময় নজর কাড়ে, ঠিক আছে, এইসব ডার্বি ম্যাচগুলোতেই এই প্লেয়াররা না চেষ্টা করে যে আমরা ভালো খেলবো, বেটার খেলবো, আর নজর কাড়বো। তো আমার মনে হয় রাজ বাসফোরে হতে পারে। আর হুগো বুমু হতে পারে, হুগো বুমুর চান্স হতে পারে, কারণ হাবাস এসছে টিমে। এবার একটা প্লেয়ারের মধ্যেও একটা ব্যাপার থাকে না যে আমি নতুন বসকে দেখাবো। এর অনেক কন্ট্রোভার্সি তো চলছে, ইউটিউবে দেখছি আমরা, অনেক নিউজ শুনছি সব দিক থেকে। একটা প্লেয়ারের মধ্যে একটা ব্যাপার চলে যে ভাই আমি নতুন কোচকে দেখাবো যে আমার মধ্যে মশলা আছে। আর হুগোর মধ্যে ওই ব্যাপারটা আছে, যখন হুগোকে যখনই তাতানো হয় না, যখনই বলা হয় না, হুগো তখনই ভালো খেলে। ঠিক আছে, এটা আমরা সবাই দেখেছি। তো আমার মনে হয় হুগো বুমু হতে পারে। আরেকটা আমার মনে হতে পারে ওই অরে রাখবো, কামিংস বা তোমার সাদিকু, এই দুজনের মধ্যে একজন। ঠিক আছে। আর ইস্ট বেঙ্গল থেকে আমি বলবো ক্লেটন সিলভা, নন্দকুমার, মানে ওকে তো রাখতেই হবে। আর হুম, 3 নম্বরে হ্যাঁ প্রাপসুকান গিলকে আমি রাখতে পারি। মানে ও ও ভালোই খেলে যা দেখেছি আমি। হুম, তো হুম। চলবে। তো আমার মনে হয় ইস্ট বেঙ্গল 1 গোলে হয়তো বের করে দেবে, এবার দেখা যাক কি আরেকটা হয়, মানে ডার্বি দিন দেখতে পারবো। আরেক আরেকটা বিষয় মানে জাস্ট লাস্ট অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে যে কালকের ম্যাচটা কিন্তু কুয়াদ্রাদের কাছে অনেকটা মানে টেনশন ফ্রি হয়ে খেলার ম্যাচ। আমি ডার্বি টেনশন বা ওই সবগুলো বাদ দিচ্ছি, ওটা তো থাকবেই, ওই চাপ থাকবেই। বাট কুয়াদ্রাতের মাথার উপর এই টেনশনটা নেই যে আহ, আমাকে সদ্য দায়িত্ব দেওয়া হলো এবং আমাকে প্রমাণ করতে হবে। হাবাসের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আছে। হাবাসকে এমন একটা সময় দায়িত্ব দেওয়া হয়েছে এবং হাবাস একটা এমন সময় এসে পৌঁছেছে ইন্ডিয়াতে, তার প্রথম ম্যাচই ডার্বি, মানে এই মরশুমে যদি আমি ধরি। ঠিক আছে। একদম, তো একদম, ওর ক্ষেত্রে এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ঠিক আছে। তবে আমি আমি একদম। আমি আমি এটা শিওর যে আবার যেহেতু টেকনিক্যাল ডিরেক্টর ছিল এতদিন, ফলে ও যা স্টাডি করার সেটা করেইছে গোটা টিমটাকে করে নিয়ে। নিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, এবং অতটা। হাবাস আর যদি বড় ম্যাচে জিতে কোচ, যায় আরে তাহলে শুভঙ্কর ঠিক বড় করে কোচ। নেবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে একদমই তাই। এত বড় বড় ম্যাচ হুম, করেছে, ওর জন্য অত বড় আমার মনে হয় না অত চ্যালেঞ্জিং কিছু ইস্যু হবে। এবার হুম, দেখা যাক হুম। কিরকম কি হয়। মানে অল দ্য বেস্ট টু বেঙ্গলস ফুটবল, আরো ফুটবল গ্রো করুক, আমরা হ্যাঁ, এটাই চাইবো। আর আপনারা যদি ফুটবলের বাংলাতে যদি, মানে ফুটবলটা জয় হোক একদম। একদম একেবারে একেবারে যেই জিতুক ডার্বি, আমি সবসময় মনে করি যে বাংলার ফুটবল এগোক, আমি এটাই বলবো। তো আপনাদের যদি বাংলায় যদি এরকমই ভালো লাগে, তাহলে ডাগ আউট ডিসকাশনকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আমার ভাইয়ের চ্যানেল শুভঙ্করের দ্য রিজার্ভ বেঞ্চ অফিসিয়ালকেও ফলো করুন, সাবস্ক্রাইব করুন, ও দারুণ ভিডিও বানায়। লিঙ্ক আমরা ডিসক্রিপশনে ওর লিঙ্কটা দিয়ে দেবো, ওকেও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ রাহুল, থ্যাংক সৌম্যরূপ, ইউ ভাই। শুভঙ্কর। আবার আসিস থ্যাংক ইউ, তোরা, থ্যাংক ইউ। মজা হলো হুম, বেশ। থ্যাংক ইউ। আবার এরকম আমরা করব, এবার দেখি সেমিফাইনালে কি হয়, তখন আর একটা শো করা যাবে। ঠিক আছে, চলো। জয় বেঙ্গল একদম, ফুটবল, একদম। জয় ইন্ডিয়ান ফুটবল। একদম, জয় জয়। একদম, জয় একদম। ইন্ডিয়ান জয় ফুটবল। জয়।